আসসালামু আলাইকুম বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি 101 লেকচারে। এই লেকচারে আমরা কারেন্ট সার্কিট, পরিবাহী তার, এই তারের ভিতর দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে, হায়ার ভোল্টেজ, লোয়ার ভোল্টেজ, ভোল্টেজ ড্রপ, রেজিস্ট্যান্সের বেসিক সূত্র, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে কথা বলবো। ওহমের সূত্রতে আসলে কি বলা হয়েছে এই জিনিসপত্রগুলো জানবো। সো তুমি যেই ক্লাসেরই স্টুডেন্ট হও না কেন, তোমার যদি চলতড়িৎ, সার্কিট, রোধ, পরিবাহী তার, তড়িৎ প্রবাহ, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কথাবার্তা শুরু হয়, পড়াশোনা হচ্ছে, তাহলে তুমি আসলে এই পুরা ক্লাসটার সাথে রিলেট করতে পারবা। ক্লাসটা তোমার জন্য হেল্পফুল হবে। সো ক্লাসটা মনোযোগ দিয়ে কইরো সবাই। আচ্ছা, সো খেয়াল করি, আমি যে কোনো একটা পরিবাহী তার চিন্তা করছি। মানে নর্মালি যেটা হয়, আমাদের একটা সার্কিট, বাসা বাড়িতে যদি আমি চিন্তা করি যে আমার একটা সার্কিট আছে, আমার পাওয়ার আসতেছে, সো আমি কারেন্ট দিয়ে ফ্যান চালাচ্ছি, লাইট জ্বলতেছে, এই রুমেও লাইট ফ্যান চলতেছে। বাট আলটিমেটলি এই যে পরিবাহী তারটা আছে, এই পরিবাহী তার থেকে মনে করো আমি একটা ক্ষুদ্র অংশ কেটে নিয়ে আসছি। এই পরিবাহী তার থেকে আমি কি করছি, একটা ক্ষুদ্র অংশ কেটে নিয়ে আসছি। তো এই যে ক্ষুদ্র অংশটা কেটে নিয়ে আসছি, এইটাই মূলত আমার কি বুঝাচ্ছে বাবু, এইটাই মূলত বুঝাচ্ছে আমার পরিবাহী তার। তো এই পরিবাহী তারের ভিতর দিয়ে তুমি দেখো, ছবিতে আমি আগে থেকে এঁকে রাখছি, কারেন্ট যেদিকে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে তার বিপরীত দিকে। তো মূলত ব্যাপারটা হচ্ছে যে বহু বছর ধরে এইটা বিজ্ঞানীরা চিন্তা করে আসছে, গবেষণা করে আসছে যে কোনো একটা পরিবাহীর যদি এক পাশে হায়ার ভোল্টেজ, এক পাশে যদি হায়ার ভোল্টেজ, বা এইটাকে যদি আমরা কি বলি বস, এইটাকে যদি আমরা বলি উচ্চ বিভব। সো ওই উচ্চ বিভব থেকে কি হয়, উচ্চ বিভব থেকে নিচের দিকে লোয়ার ভোল্টেজ বা নিম্ন বিভব। সো এই নিম্ন বিভবের দিকে কারেন্ট আসে। এইটা বহু বছরের ধারণা ছিল, বহু বছর ধরে এটা নিয়ে বহুত পড়াশোনা করা হয়েছে, সার্কিট এঁকে ফেলা হয়েছে, লাখ লাখ কোটি কোটি কাহিনী ঘটে গেছে। বাট একটা সময় গিয়ে পরে যখন ইলেকট্রন আবিষ্কার হয়েছে, তো তখন আসলে দেখা গেছে যে সার্কিটে তারের ভিতর দিয়ে, পরিবাহী তারের ভিতর দিয়ে আসলে ইলেকট্রন প্রবাহিত হয়, কারেন্ট আসলে প্রবাহিত হয় না। তো তারপরে কারেন্ট আর ইলেকট্রনের গতি, এদের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করা হয়েছে। এইটা আমরা এই ক্লাসের শেষের দিকে গেলেই জানবো। সো নর্মালি যদি আমি চিন্তা করি যে এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীর ভিতরে কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, এবং ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে ফার্স্ট কথা যে এইখানে বস আপনি আসলে কি মনে রাখবেন, আপনি আসলে মনে রাখবেন আই এবং ই এর দিক। ঠিক আছে, আই এবং ই এর দিক, কোনো একটা সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট যেদিকে যাচ্ছে, ইলেকট্রন তার বিপরীত দিকে যাচ্ছে, এবং এই দুইটার দিক অপোজিট বস। বুঝতে পারছি? আচ্ছা, এবার চলে আসেন, এটা তো নর্মাল বাংলা কথা গেল, একটু যদি আমরা কাজের কথা, ইংলিশ কথার দিকে যাই, ফর্মুলা আমাকে কি বলছে। তো ফর্মুলা আপনাকে বলছে যে এই যে একটা পরিবাহী তার আছে, আমরা মূলত এখন কারেন্ট নিয়েই কথাবার্তা বলবো, আস্তে ধীরে আমরা ইলেকট্রনের দিকে যাব। তো এই যে একটা পরিবাহী তার আছে, এই পরিবাহী তারের ভিতর দিয়ে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে কারেন্ট আসতেছে। এই যে কারেন্ট আসতেছে, কারেন্ট যাওয়া আসলে মানে কি, একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে। এখানেও দেখো ইলেকট্রন প্রবাহিত হয়েছে, তার মানে কি, তার মানে বস চার্জ প্রবাহিত হয়েছে। এই যে চার্জ প্রবাহিত হয়েছে, কতটুকু পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে, তা আমি ধরে নিলাম, কি ধরে নিলেন বস, যে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়। কিউ পরিমাণ কি হয়, কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়। এবং এই যে কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়েছে, ওর একটা যে কোনো সময় লাগছে নির্দিষ্ট পরিমাণ, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 2 মিনিট, যে কোনো কিছু। তো এই যে কিউ পরিমাণ চার্জ, এইটা যদি টি সময়ে যদি প্রবাহিত হয়, কিউ পরিমাণ চার্জ যদি টি সময়ে প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ বা কারেন্ট আসলে আমরা কাকে বলি, তড়িৎ প্রবাহ বা কারেন্ট আসলে বলে একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ। একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণকে আমরা বলি কারেন্ট। তাহলে এইখান থেকে আই ইকুয়ালস টু আমি কি বলতে পারবো বস, আই ইকুয়ালস টু বলতে পারবো কিউ ডিভাইডেড বাই টি। আই ইকুয়ালস টু কি বলা যাবে, আই ইকুয়ালস টু বলা যাবে কিউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, ভালো কথা। তো এখন এইখান থেকে ধরেন আমরা এইটা নিয়ে একটা ঝালাই টালাই করে আমরা একটা ম্যাথ যদি দেখে ফেলি ছোট করে। ধরেন আপনাকে 2 নাম্বার একটা ছোট্ট প্রবলেম আমি আপনাকে দিলাম, আপনাকে আমি বললাম যে এই যে পরিবাহী তারটা আছে, আস্তে আস্তে আমরা এই পরিবাহী তারের দৈর্ঘ্য, ব্যাস, ব্যাসার্ধ সবকিছু নিয়ে কথা বলবো। আপাতত কিছু দরকার নেই, আপাতত আপনি চিন্তা করেন যে এই পরিবাহী তারের ভিতর দিয়ে যে কোনো একটা নির্দিষ্ট সময়, ধরে নিলাম 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে কি হয়েছে বস, 5 সেকেন্ডে ধরে নিলাম 10 টু দি
তাহলে 5 সেকেন্ডে কি হচ্ছে, 5 সেকেন্ডে 10⁻20 সংখ্যক ইলেকট্রন হচ্ছে বস প্রবাহিত হইল। সো এই যে 10⁻20 সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়েছে, এই কারণে আপনাকে বাইর করতে বলছে যে এই পরিবাহী তারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত, তড়িৎ প্রবাহ কারেন্টের ভ্যালু কত, এটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তো আপনি জাস্ট ফর্মুলায় বসায় দিবেন। ফর্মুলায় যদি আপনি বসায় দেন যে I ইকুয়ালস টু কি বস, I ইকুয়ালস টু হচ্ছে Q ডিভাইডেড বাই T। এখন আপনি বললেন যে ভাই Q কত, আপনার তো এখানে ইলেকট্রন প্রবাহিত হয়েছে এটা দেওয়া আছে, আবার ইলেকট্রনের একটা সংখ্যা দেওয়া আছে। তো এইখান থেকে আমাদের একটা ছোট্ট কনসেপশন চলে আসে, সেটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। প্রকৃতিতে চার্জ হচ্ছে একটা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। তো এই যে পূর্ণ সংখ্যাটা কত, এটা হচ্ছে 10⁻20। তো এই যে 10⁻20 সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে প্রবাহিত মোট চার্জের পরিমাণটা কত? তাহলে প্রবাহিত মোট চার্জের পরিমাণ, প্রবাহিত মোট চার্জের পরিমাণ I ইকুয়ালস টু Q বাই T। তাহলে এইখানে বস আমরা কি লিখতে পারবো, এইখানে আমরা লিখতে পারবো হচ্ছে Q এর জায়গায় লিখবো হচ্ছে কি বাবু, Q এর জায়গায় আমরা লিখবো হচ্ছে NE ডিভাইডেড বাই হচ্ছে T। আশা করি বুঝতে পারছেন। সো N মানে কি, প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা। তাহলে যদি আমি সবকিছুর যদি ভ্যালু বসাই দেই, তাহলে 10⁻20 ইন্টু ইলেকট্রনের চার্জ কত বস, 1.6 ইন্টু 10⁻19 কুলম, 1.6 ইন্টু 10⁻19 কুলম ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 5 সেকেন্ড। তাইলে এইখান থেকে দেখেন বা I ইকুয়ালস টু আমরা কি পেয়ে যাব, তড়িৎ প্রবাহ I এর ভ্যালু কত। আপনি যদি এটা ক্যালকুলেশন করেন তাহলে এটা আসবে, এটা তো আসবে 16/5 আসতেছে। তাহলে এটা কত, 3×5=15, 3 পয়েন্ট সামথিং, 3.2 নাকি, দেখি একটু বস, 16 ডিভাইডেড বাই 5, আহারে ক্যালকুলেটর, 16/5 টেকনোলজিয়া, 3.2 অ্যাম্পিয়ার চলে আসছে। তাহলে বস আমার কারেন্টের ভ্যালু কত আসছে, যে এই তারের ভিতর দিয়ে কতদূর কারেন্ট প্রবাহিত হয়েছে বস, এই তারের ভিতর দিয়ে 3.2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে। আচ্ছা, তো ফাইন, 3.2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে আমার প্রথম কথা, আমি বুঝে ফেললাম। আচ্ছা, তো সেকেন্ড কথার দিকে আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে আগাই, কারেন্টের ব্যাপারটা বুঝছি। I ইকুয়ালস টু হচ্ছে Q বাই T অথবা NE ডিভাইডেড বাই T। সো এইটা একটা ফর্মুলা, ভালো জিনিস, এটা আপনি মনে রাখবেন। এটা দিয়ে আপনার প্রচুর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে, MCQর কোশ্চেনে আসবে এবং এখান থেকে অনেক লজিক্যাল ডিডাকশনও আসবে, সামনে গিয়ে আস্তে আস্তে আমরা বের করব। আচ্ছা, তো এইখান থেকে ধরেন এখন আমি আপনাকে যেটা বলে দিলাম যে ধরেন এখানে একটা হায়ার ভোল্টেজ আছে, এখানে একটা লোয়ার ভোল্টেজ আছে। তো এগুলোর তো কোনো একটা পরিমাণ আমার আছে ডেফিনেটলি। তো এই হায়ার ভোল্টেজের পরিমাণ কত, সাপোজ আমি ধরে নিলাম যে এই হায়ার ভোল্টেজের পরিমাণ হচ্ছে 20 ভোল্ট। যে এই পাশে কত ভোল্ট আছে ভাই, এই পাশে হচ্ছে 20 ভোল্ট আছে। আর এই যে লোয়ার ভোল্টেজ, এটা কত, লোয়ার ভোল্টেজটা আমি ধরে নিলাম হচ্ছে 4 ভোল্ট। লোয়ার ভোল্টেজটা কত, লোয়ার ভোল্টেজটা হচ্ছে 4 ভোল্ট। তাহলে এই জায়গা থেকে যদি আমরা ভোল্টেজ ড্রপ বা বিভব পার্থক্য চিন্তা করি, ভোল্টেজ ড্রপ বা বিভব পার্থক্য যদি আমি চিন্তা করি, দ্যাট মিনস আমি এইখান থেকে কি বলতে পারবো, এইখান থেকে আমি বলতে পারবো হচ্ছে বিভব পার্থক্য বা ভোল্টেজ ড্রপ, বা যেইটাকে আমরা বলি হচ্ছে বস পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, পটেনশিয়াল ডিফারেন্সও বলে। তো এই পটেনশিয়াল ডিফারেন্স এইটাকে ডেল্টা ভি দিয়ে আমরা লিখতে পারি। এই ডেল্টা টার্মটা তোমরা এসএসসিতে একটু অল্প দেখবা, এইচএসসিতে উঠলে অনেক দেখবা, কারণ ডেল্টা মানে হচ্ছে আসলে ফিজিক্সে যে কোনো কিছুর পরিবর্তন বোঝায়, ডিফারেন্স, তাপমাত্রার পরিবর্তন, ডেল্টা থিটা বা ডেল্টা টি, এটাও আমরা অনেক বেশি ব্যবহার করি। সো এখানে হচ্ছে ডেল্টা ভি, তার মানে কি, বেগের পরিবর্তন। ভি দিয়ে কি বোঝায়, বেগ, তাই না, ভি দিয়ে বেগ বুঝায়, ভি দিয়ে কি বুঝায়, ভি দিয়ে বোঝাচ্ছে ভোল্টেজ। তো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকেন, ভি দিয়ে আসলে আমরা বেগও বুঝাই, ভি দিয়ে আমরা আসলে ভোল্টেজও বুঝাই। সো কখন কি বোঝাচ্ছে একটু কেয়ারফুল থাকবে। সো ডেল্টা ভি মানে কি, ভোল্টেজ ড্রপ, পটেনশিয়াল ডিফারেন্স। তো এই ভি সমান কি হবে, ভি ইকুয়ালস টু হবে হচ্ছে হায়ার ভোল্টেজ মাইনাস লোয়ার ভোল্টেজ। দ্যাট মিনস এইটা আসলে 20 - 4, দ্যাট মিনস এইটা আসলে 16 ভোল্ট আসবে। এটা আপনার ছোট ভাইও জানে। তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটা কত, পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ভাই এখানে 16 ভোল্ট। আচ্ছা, তো 3 নম্বর কোশ্চেনে আপনাকে আরেকটা মজার জিনিস জিজ্ঞেস করলাম যে দেখেন ভাই, আপনি তো দুইটা জিনিস সার্কিটে জেনে ফেলছেন। দুইটা জিনিস কি কি জেনে ফেলছেন, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আই এর একটা পরিচয় জেনে ফেলছেন, আই এর মান জেনে ফেলছেন এই তারের জন্য, আর হচ্ছে একটা বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স আপনি জেনে ফেলছেন, ভি। তো আপনাকে বলছে কি 3 নম্বরে আপনাকে বলছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আই অ্যান্ড ভি। এই তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্যের সম্পর্কটা কি। সো আই এবং
ভি এর সম্পর্ক, ঠিক আছে। তো এই সম্পর্কের মধ্যে তোমরা আবার মানে জেন জেড জনগণ এখানে সিচুয়েশনশিপ রিলেশনশিপ ওরকম না, মানে প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল এইসব রিলেশনশিপের কথা জিজ্ঞেস করছে। সো এই যে আই এবং ভি এর সম্পর্ক, এই কথাটা তোমাকে সরাসরি না বলে বস তোমাকে আরেকটা কথা বলতে পারে। দেখেন এইটা ক্লিক করে কিনা, যে আপনাকে বললো হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অফ ওহমস ল, ওহমের সূত্রে আসলে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট অফ ওহমস ল। এই ওহমস ল এর স্টেটমেন্টে কি বলা হয়েছে এটা চিন্তা করে যাদের মাথায় টপাক করে চলে আসছে ভাই ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু আই আর, এই জিনিসটা যাদের মাথায় চলে আসছে তাদেরকে আমি বলবো যে ভাই বোন বাচ্চা, এইটা ম্যাথমেটিক্যালি একটা কারেক্ট ইকুয়েশন। এইটা দিয়ে আমরা সার্কিটের মেলা রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজ এসব আমরা বাইর করব, সব কিছু ঠিক আছে, বাট দিস ইজ নট দ্য স্টেটমেন্ট অফ ওহমস ল। ওহমস লতে এটা বলা হয় নাই। সো ওহমস লতে আসলে কি বলা হয়েছে, ওহমস লতে বলা হয়েছে যে সার্কিটের দুই প্রান্তে যদি একটা নির্দিষ্ট পরিমাণ বিভব পার্থক্য থাকে, তাহলে বিভব পার্থক্য যদি থাকে তাহলে যে কারেন্ট প্রবাহিত হবে সেইটা বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ যেইটা বলা হয়েছে সেটা হচ্ছে আই ইজ প্রপোর্শনাল হচ্ছে ভি। কি বলা হয়েছে বস, বলা হয়েছে আই ইজ প্রপোর্শনাল ভি, কারেন্ট হচ্ছে ভোল্টেজের কি প্রপোর্শনাল, সমানুপাতিক। তো এই যে কারেন্ট ভোল্টেজের সমানুপাতিক, এইটাই কিন্তু বাবু ওহমস ল, তুমি তোমার মনের মধ্যে কোনো ডাউট রাখো না, ঠিক আছে, যে এখান থেকে ওইটা কেমনে আসছে, ভি ইকুয়ালস টু আই আর, আমি দেখাই দিব এখান থেকে ওইটা কেমনে আসছে, বাট এইটাই ওহমস ল, কারেন্ট বিভব পার্থক্যের কি সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, তো এই যে সমানুপাতিকটা লিখছি, এখান থেকে আমি যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দেই, আই ইকুয়ালস টু, এখানে একটু দাঁড়ান যারা প্রথম পড়তেছেন এই জিনিসপত্রগুলা, এই সমানুপাতিক চিহ্ন উঠাইলে একটা ধ্রুবক আসবে, সমানুপাতিক ধ্রুবক। তো এখানে আপনি আর লিখতে পারবেন না, বুঝাই যাচ্ছে যে এখানে আর হইলে তো আমার রিলেশনশিপ মিলতেছে না। তো এখানে আসলে খেয়াল করেন যে আপনি আসলে কার জন্য এই ইকুয়েশনটা লিখতেছেন, আপনি আসলে এই ইকুয়েশনটা লিখতেছেন কিন্তু কারেন্টের জন্য, তড়িৎ প্রবাহের জন্য। তাহলে এমন একটা ফ্যাক্টর বসাইতে হবে যেই ফ্যাক্টরটা কারেন্টকে আসলে এনহ্যান্স করে। তো এখানে আসলে রোধ, রোধ আসলে কি করে, রোধ তো আসলে কারেন্টকে ঠেক দেয়, মানে বাধা দেয়, ঠেক দেয়। তো এখানে আপনি আসলে এমন একটা টার্ম বসাবেন যেটা আসলে কারেন্টকে কি করতেছে, স্মুথ করতেছে, প্রভাবিত করতেছে, যাইতে সাহায্য করতেছে। তো এই টার্মটাকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টিভিটি, বা এইটাকে আমরা লিখি হচ্ছে জি দিয়ে, ঠিক আছে, কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি। সো এইটা সমান কি হবে, এটা সমান হবে হচ্ছে জি ইন্টু ভি। তো এইখানে মনে রাখি এই যে কন্ডাক্টিভিটি বা কন্ডাক্টেন্স আছে, এইটা হচ্ছে রোধের বিপরীত রাশি বা ব্যস্তানুপাতিক, মানে বিপরীত রাশি, ঠিক আছে, ব্যস্তানুপাতিক না, সরাসরি বিপরীত রাশি। সো রোধ কারেন্টকে যাতে বাধা দেয়, আর পরিবাহিতা কন্ডাক্টেন্স কারেন্টকে চলতে সাহায্য করে, পরিবাহীর যে বৈশিষ্ট্য, পরিবাহী তারের যে বৈশিষ্ট্য কারেন্টকে বা চার্জকে চলতে সাহায্য করে, সেটাকেই আমরা কি বলি বস, সেইটাকেই আমরা বলি হচ্ছে কন্ডাক্টিভিটি। সো এই কন্ডাক্টিভিটি জি সমান কি, জি সমান হচ্ছে 1/r, দেয়ারফর এইখান থেকে লিখতে পারবেন, বা আই ইকুয়ালস টু কি, আই ইকুয়ালস টু হচ্ছে 1/r ইন্টু ভি, বা এইখান থেকে আপনি কি লিখতে পারেন, আপনি লিখতে পারেন ভি ইকুয়ালস টু হচ্ছে আই আর। তো এইটা ম্যাথমেটিক্যালি কারেক্ট ইকুয়েশন। দেখো আমি আবারও বলতেছি যে এখানে আমি ভি সমান আই আর লিখে কাটে দিছি, কেন কাটছি ভাই, এটা ওহমস ল না, দিস ইজ নট ওহমস ল, ঠিক আছে। সো এটা কি ভি ইকুয়ালস টু আই আর, এই হচ্ছে আমাদের মানে ম্যাথমেটিক্যালি এটা আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, রেজিস্ট্যান্স বাইর করব, এখান থেকে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, অনেক কিছু আমরা ইউজ করব, তুল্য রোধ বের করব, বাট এটা ওহমস ল না। ওহমস ল আসলে কোনটা, ওহমস ল হচ্ছে আই প্রপোর্শনাল ভি। আচ্ছা, তো এইখান থেকে মনে করেন 4 নাম্বার তো আসলে খুবই চুকরিমুকরি একটা কোশ্চেন, এটা আপনার ছোট ভাইও পারবে। ধরেন আপনাকে বাইর করতে বলছে যে এই তারের ভিতর দিয়ে আসলে রেজিস্ট্যান্সটা কত, এই যে তার আছে, তারের একটা লেন্থ টেন্থ আমি দিব বলছি, বাট এখন আমরা লেন্থের দিকে যাইনি, আমাকে বলছে যে এই তারের রেজিস্ট্যান্স বা কারেন্টের মানে রোধের ভ্যালুটা কত আপনি যদি বাইর করতে চান। তো এখন তো আসলে আপনি জাতীয় সূত্র এটা বসাই দিলেই পারবেন, এই যে দেখেন ভি ইকুয়ালস টু আই আর। তাহলে এইখান থেকে খেয়াল করেন আর ইকুয়ালস টু কি আসবে বস, আর ইকুয়ালস টু আসবে হচ্ছে ভি ওভার আই। তাইলে ভি কত বস, এবং দেখেন এখান থেকে একটা মজার জিনিস আপনাকে দেখাচ্ছি, তাইলে ভি কত বস, ভি হচ্ছে 16 ভোল্ট আমরা মাত্র বাইর করছি। আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 3.2 এম্পিয়ার, আই এর ভ্যালু হচ্ছে 3.2 এম্পিয়ার। সো
সো এইটা ইকুয়ালস টু কত আসছে ভাই? এইটা ইকুয়ালস টু আসছে হচ্ছে 3 5 15, দ্যাট মিনস এইটা আসবে হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড বলে 5 ওহম। এটা কত আসবে? এইটা আসবে হচ্ছে 5 ওহম। তাহলে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু কত? রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 5 ওহম। আর এই যে চট করে সেকেন্ড বের হয়ে গেছে, এটার কাহিনীটা শুনেন। আমি আসলে এইখানে চিন্তা করতেছিলাম, সবাই খেয়াল করেন যে ভি ইকুয়ালস টু কি আছে? ভি ইকুয়ালস টু আই আর, এটা আমরা বুঝছি। এখান থেকে আর এর ভ্যালু বাইর করছি, আর এর ভ্যালু আসছে ভি বাই আই। তো ক্যালকুলেশন করে দেখেন, এটা নিউমেরিক্যাল ভ্যালুটা 5 আসছে। সামহাও এটা আবার আমার এখানে টাইমের সাথে মিলে গেছে। আমার এখানে কতটুকু টাইম ছিল? টি এর ভ্যালু 5 সেকেন্ড ছিল। তো কাহিনীটা আসলে কি? কাহিনীটা খুব সিম্পল। আপনি এখান থেকে দেখেন, এই যে লাইন আপনি লিখছেন ভি ইকুয়ালস টু আই আর, এটা থেকে যদি একটু কোনাকুনি যাই, আপনি চিন্তা করেন, আপনি এখান থেকে আই ইকুয়ালস টু কি লিখতে পারবেন? আই ইকুয়ালস টু আপনি লিখতে পারবেন হচ্ছে ভি বাই আর। আই ইকুয়ালস টু আপনি কি লিখতে পারবেন? আই ইকুয়ালস টু আপনি লিখতে পারবেন হচ্ছে ভি বাই আর। তাহলে এখানে খেয়াল করেন, আই ইকুয়ালস টু কিউ বাই টি, কিউ এর জায়গায় লিখতে পারবো এন ই বাই টি, এবং এই আই এর জায়গায় আমি এইটাও লিখতে পারবো যে এইটা সমান কি আসবে বস? এইটা সমান আসবে হচ্ছে ভি বাই আর। সো কখনো কখনো এরকম হইতে পারে যে এই কিউ বাই টি ইকুয়ালস টু ভি বাই আর, এই রিলেশনশিপটা আপনাকে ইউজ করতে হইতে পারে, এবং এই রিলেশনশিপ ইউজ করে আপনি হয়তো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতেছেন। বুঝি? আচ্ছা, সো আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু কত বাইর করে ফেলছি। আচ্ছা, এইবার আমরা একটু রেজিস্ট্যান্সকে নিয়ে কথা বলবো। রোধ যে জিনিসটা আছে, এই রোধকে নিয়ে একটু কথা বলবো। তো এই রোধকে নিয়ে কথা বলতে গেলে আমি একটু সামনের দিকে আগাইলাম। তো একটু যে সামনের দিকে আগাইলাম, সামনের দিকে আগে আমি কি করলাম, আপনাকে ধরেন বলে দিছে যে এই যে তারটা আছে বস, এই তারের একটা দৈর্ঘ্য দেওয়া আছে। তারের একটা দৈর্ঘ্য দেওয়া আছে, ধরে নিলাম তারের দৈর্ঘ্য কত? তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এবং আচ্ছা, এটা একদম শুরু থেকেই আপনারা হয়তো নজরে পড়ছে, বা যারা জানেন তারা তো জানেন, ভেরি গুড। সেটা হচ্ছে তারটা আপনি দেখেন, আমি একটা সিলিন্ড্রিক্যাল শেপ বানাইছি। তারটাকে আপনি একটা সিলিন্ডারের মতো দেখতেছেন। তো তার আসলে সিলিন্ডার? হ্যাঁ, তার আসলে সিলিন্ডার। এখন আমরা তো আসলে খুবই চিকন তার দেখতেছি, বাট তারটাকে যখন আপনি একটু জুম ইন করবেন, জিনিসটা আসলে একটা সিলিন্ডারের মতো। তো এই তারের আসলে একটা দৈর্ঘ্য থাকবে, এবং সেই সাথে এর একটা মানে ব্যাস বা ব্যাসার্ধ কিছু একটা দেওয়া থাকবে। তো এই যে তার আছে, এই তারের দৈর্ঘ্যটা কত বস? এই তারের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছে হচ্ছে 2 মিটার, এবং এই 2 মিটারের পরে ধরে নিলাম এই তারের একটা ব্যাসার্ধ দেওয়া আছে। কত ব্যাসার্ধ দেওয়া আছে? ছোট মোটো কিছু একটা, চিকনু যেহেতু 0.002 মিটার। তাহলে কি আছে? দৈর্ঘ্য আছে, আপনার একটা ব্যাসার্ধ দেওয়া আছে। তো আপনাকে এখানে একটা মজার কোশ্চেন জিজ্ঞেস করছে। এবার 5 নম্বরে আসেন, আপনাকে কি জিজ্ঞেস করছে? আপনাকে জিজ্ঞেস করছে হচ্ছে এই যে তারটা দেওয়া আছে বস, এই তারের আপেক্ষিক রোধ কত? আপেক্ষিক রোধ মানে কি ভাই? আপেক্ষিক রোধ মানে হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, আপেক্ষিক রোধ এইটাকে আমরা হচ্ছে এরকম রো দিয়ে লিখি। আপেক্ষিক রোধটাকে আমরা কি করি বস? আপেক্ষিক রোধটাকে আমরা এরকম রো দিয়ে লিখি। তো রো দেখে কেউ আবার মনে করিস না যে আরে ভাই ডেনসিটি, ডেনসিটি, ম্যাস ডেনসিটি, ঘনত্ব, ঘনত্ব না। ঘনত্ব না, এটা আসলে কি? এটা হচ্ছে আসলে রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্স। এটা তারের উপাদানের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমরা তো এখান থেকে এক জাতের পড়াশোনা করছি। এবার আমরা একটু সামনের দিকে আগাই। তো এই যে সামনের দিকে আমরা আগাবো, আচ্ছা, জীবন যুদ্ধে মেলা আগায় গেলাম। আচ্ছা, তো এইখানে আমরা যেটা করব, পরিবাহীর রোধ নিয়ে কথা বলবো। সো এই যে পরিবাহীর রোধ আছে, সো এই পরিবাহীর রোধ, এটা খুব মজার একটা জিনিস। এই পরিবাহীর রোধ দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এবং আরেকটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আরেকটা কি জিনিস বস? পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো এই যে ডিপেন্ডেন্সি দুইটা আছে, এই ডিপেন্ডেন্সি দুইটা আপনাদের অনেকেরই হয়তো জানার কথা। সেটা কি? সেটা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল হচ্ছে এল, এবং আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক হচ্ছে এরিয়া, ক্রস সেকশন এরিয়া। এখানে এ দিয়ে কি বুঝাইছি বস? এ দিয়ে বুঝাইছি বস প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ বা ক্রস সেকশন, ক্রস সেকশন এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশন এরিয়া। তাহলে এই যে দুইটা সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, এদের ভিতর থেকে আমরা এই রকম একটা সম্পর্ক বের করে আনি। সেটা কি? সেটা হচ্ছে আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ। তো এইটা হচ্ছে পরিবাহীর রোধের জন্য একটা মানে সেই লেভেলের জাতীয় সূত্র, যে আর সমান কি? আর সমান হচ্ছে রো এল ডিভাইডেড বাই এ।
আচ্ছা, তো এই যে আর সমান রো এল ডিভাইডেড বাই এ আছে, এখন এখানে কি লাগবে? এখানে লাগবে হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এল এর মান তো সরাসরি দেওয়া আছে। তো এটাও মোটামুটি আসলে ছোটবেলার জিনিস, আপনারা জানেন যে তার এটা যদি একটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়, তো সিলিন্ডারের প্রস্থচ্ছেদ, তো এই সিলিন্ডারের প্রস্থটা কিরকম? এক ফালি কেটে নেন, জিনিসটা একটা সার্কেল, বৃত্তের মতো। অর্থাৎ আপনি কি বলতেছেন ভাই, আপনি এই যে ক্রস সেকশন, এইটাই তো ওর ক্রস সেকশন, এইটা আপনি বলতে চাচ্ছেন। তাহলে এই এরিয়াটা কত বস? এই এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার। এই এরিয়াটাকে কি বলবো? এই এরিয়াটাকে বলবো হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এরিয়াটা আপনি বাইর করে ফেলতে পারেন। আর এর মান দেওয়া আছে, রোধের মান আপনি কিছু একটা বের করছেন 5 ওহম, লেন্থের মান জানেন। তাহলে এইখান থেকে আপনাকে যদি বের করতে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ কত, তাহলে এখান থেকে আপনি কি বলবেন বস? এইখান থেকে আপনি বলবেন হচ্ছে, এখান থেকে আপনি বলবেন হচ্ছে যে কি, বা রো ইকুয়ালস টু কি, রো ইকুয়ালস টু হচ্ছে আর এ ডিভাইডেড বাই এল, বা এইখান থেকে রো ইকুয়ালস টু কি আসতেছে, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 5 ওহম ইন্টু এরিয়া কত বস? এরিয়া তো জানি না, পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর এর ভ্যালু কত? 0.002, সরি 0, টোটালটার উপর স্কোয়ার ডিভাইডেড বাই কত বস? ডিভাইডেড বাই হচ্ছে 2। তো এইটার একক আসবে হচ্ছে ওহম মিটার। একক কি আসবে? ওহম মিটার। কিভাবে? উপরে হচ্ছে রোধের একক কি আসে বস? রোধের একক আসে হচ্ছে ওহম। ক্ষেত্রফলের একক কি আসে? ক্ষেত্রফলের একক আসে মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই নিচে কি আসে? মিটার। সো মিটার আর মিটারের একটা কাটা চলে গেল, তাকে থাকে কি? থাকে হচ্ছে ওহম মিটার। তাহলে বা এইখান থেকে রো ইকুয়ালস টু সামথিং ইন্টু, মানে সামথিং ওহম মিটার আসবে, এবং স্পেসিফিক রেজিস্ট্যান্স আসলে ছোট মোটো কিছু একটা ভ্যালু আসবে, খুব বেশি ম্যাগনিটিউড থাকবে না, ছুডু ছুডু কিছু একটা আসবে। তাহলে আমরা যদি একটু দেখি এখানে 5, এবার ওহম লিখছেন এখানে আপনি, দুষ্টু কোথাকার। চিন্তা আরে ওহমটা কেমনে বসাবো? ঠিক আছে, একক তো আমরা বুঝে ফেলছি, এককের কাহিনী হয়ে গেছে। সো একক আমি এখান থেকে সরাই দিয়েছি। তাহলে এইখান থেকে বস আমি একটু দেখি, 5 ইন্টু 3.1416 ইন্টু 0.002, টোটালটার স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এইটা আসে হচ্ছে 3.1416 10⁻5। আরে ক্যালকুলেটর ছাড়া পারতাম। এটা আসতে পারে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, বা যে কোনো পাবলিক ভার্সিটি অ্যাডমিশন টেস্টে, যারা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্ক কিন্তু এসএসসিতেও লাগতে পারে। তো আমি কোনো ক্লাসের জন্য স্পেসিফিকলি পড়াচ্ছি না, আমি জাস্ট ওভারঅল চলতরিৎ নিয়ে কথাবার্তা বলতেছি। সো 3.1416 ইন্টু 10⁻5, এককটা কি হবে বস? এককটা আসবে হচ্ছে ওহম মিটার। সো এই হচ্ছে আমার কি, এই হচ্ছে আমার পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। আশা করি এইটুকু পর্যন্ত সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছেন। কোনো অঙ্কে আমি জানি না ক্যালকুলেশন ভুলভাল হইলে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। ওকে বস লোকজন, কিছুটা আগাইছি আমরা আমরা আই দেখছি, আর দেখছি, ভোল্টেজ দেখছি। সো আমরা আরেকটু আগাই, জীবনযুদ্ধে আগাইতে হবে। তো এই জীবনযুদ্ধে আগানোর জন্য এইবার আপনাকে একটা মজার কথা বললো। কি বললো? সেটা হচ্ছে, আপনি তো রোধ বাইর করছেন, আপনি ওর ভোল্টেজ বাইর করছেন, আপনি এখানে সবগুলো ভ্যালু লিখে রাখছি, কারণ সামনে আরো কয়েকটা ম্যাথ সলভ করবো। সো 6 নম্বরে এসে বস আপনাকে এইরকম একটা কথা জিজ্ঞেস করছে, বা এরকম একটা কথা বলছে যে এই যে পরিবাহী তারটা আছে, এই পরিবাহী তারটাকে মানে আপনি কি করছেন, কেটে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আপনি অর্ধেক করে ফেলছেন। কি করা হয়েছে? যদি কি করা হয় বস, যদি হচ্ছে তারের প্রস্থচ্ছেদ, ক্রস সেকশন এরিয়া, যদি এর প্রস্থচ্ছেদের এরিয়া অর্ধেক করা হয়, হাফ করা হয়, সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আপনি কি করছেন? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আপনি অর্ধেক করে ফেলছেন। সো এই যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আপনি কেটে অর্ধেক করে ফেলছেন, এইটার জন্য আমরা কি কি বাইর করছি? আমরা তিনটাই জিনিস বাইর করছি। একটা হচ্ছে তার কারেন্টের মান, একটা হচ্ছে তার রেজিস্ট্যান্সের মান, এবং একটা হচ্ছে তার স্পেসিফিক রেজিস্ট্যান্স বা কি তার আপেক্ষিক রোধ। তো এই তিনটা জিনিসের পরিবর্তন কেমন কি হবে বা কি হবে, এই তিনটা আমাকে বাইর করতে বলছে। সো কারেন্টের মান কি হবে, এরপরে রোধের মান কি হবে, এরপরে হচ্ছে আপেক্ষিক রোধ কি হবে। আচ্ছা, প্রথমে আসি যেটা খুব কমন, যেটা আসেই পরীক্ষায়, যেটা আমাকে পারতেই হবে, মানে সবগুলাই পারতে হবে বস, যেটা আসলে খুব কমন, সেটা হচ্ছে রোধ। তো রোধের জন্য খেয়াল করো, আমরা তো রোধের দুইটা ডিপেন্ডেন্সি দেখছিলাম। একটা হচ্ছে রোধটা হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, আর আরেকটা হচ্ছে রোধটা এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। রোধটা কি? রোধটা হচ্ছে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বা যেটা হচ্ছে কি ওর ক্রস সেকশন এরিয়া। সো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের হচ্ছে ও
ব্যস্তানুপাতিক। তো এখন খুব সহজ কথা যে আমি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি করে ফেলছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আপনি অর্ধেক করে ফেলছেন, হাফ করে ফেলছেন। তার মানে তারটা এখন আসলে এইরকম চিকনা হয়ে গেছে, ঠিক আছে, দৈর্ঘ্য টৈর্ঘ্য সব সেম আছে, কিন্তু তারটা আদতে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে। তো এখন এটা তো আপনি খুব ইজিলি বুঝবেন, মনে করেন একটা ফ্লাইওভার দিয়ে বা খুব প্রশস্ত একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তো গাড়িগুলা তখন কি করবে, গাড়িগুলা তখন সব সাই 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 করে চলে যাবে। কারণ কি, কারণ রাস্তা অনেক বেশি প্রশস্ত, চওড়া রাস্তা। কিন্তু এই গাড়িগুলাই মনে করেন সব ঘিচ্ছি 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 করে একটা চিপা রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা এখানে অনেক সংকীর্ণ, চিকন হয়ে গেছে। তো চিপা রাস্তা দিয়ে গেলে গাড়িগুলোর মধ্যে কনজাস্টেড হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। এটা তো আমরা বুঝি যে হাইওয়েতে গাড়ি অনেক আরামসে চলতেছে, কিন্তু যখন এটা গলি ঘুপচির ভিতরে ঢুকে যাচ্ছে তখনই জ্যাম লেগে যাচ্ছে। ঠিক আছে, এগুলো আসলে বাংলাদেশে খান না, বাংলাদেশে সবখানেই জ্যাম লেগে থাকে। ঠিক আছে, এটা অদ্ভুত, এগুলো আসবে না পরীক্ষায়। যেটা বলতেছি সেটা শুনো, নর্মাল কথা, তার যত চিকন হবে, চিকন তারের রোধ বেশি হবে। তারের জন্য আপনি কি মনে রাখবেন বস, আপনি সবসময়কার জন্য মনে রাখবেন হচ্ছে যে চিকন তারের রোধ বেশি। এটা লিখে ফেলেন, যারা জানেন না তারা লিখে ফেলেন যে এটা আসলে বুঝার ফিল করার ব্যাপার। তার যত চিকন হবে, প্রশস্ততা যত কমে যাবে, ব্যাসার্ধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত চাপায় আসবে, তত ওর রেজিস্ট্যান্সের মান বেশি হবে। এবং কিরকম ব্যাপারটা, ডিরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। তো ইনভার্সলি প্রপোর্শনাল যদি হয়, তাহলে খেয়াল করো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে গেছে অর্ধেক, তাহলে এ যদি অর্ধেক হয়, এ যদি অর্ধেক হয়, তাহলে রোধের মান কি হবে, রোধের মান হবে হচ্ছে 2 গুণ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অর্ধেক হয়ে যায়, তাহলে বস রোধের মানটা কি হয়ে যাবে, রোধের মান হয়ে যাবে হচ্ছে 2 গুণ। বুঝি? সেম জিনিস আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে বলতে পারি। দৈর্ঘ্যের ক্ষেত্রে আবার সম্পর্কটা কি, সমানুপাতিক। দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ। দৈর্ঘ্য 4 গুণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দৈর্ঘ্য দ্বিগুণ, রোধের মান দ্বিগুণ। দৈর্ঘ্য 4 গুণ, রোধের মান 4 গুণ। তো দৈর্ঘ্যের সাথে সম্পর্ক সমানুপাতিক, দৈর্ঘ্য যত গুণ রোধ তত গুণ। কিন্তু ক্ষেত্রফলের সাথে উল্টা, ক্ষেত্রফল অর্ধেক হয়েছে, তাহলে রোধের মান যাবে বেড়ে। ঠিক আছে, আচ্ছা এবারে আসি বাকি দুইটা। তো এইটা নিয়ে আসলে বহু মানুষজন অনেক হ্যাপায় পড়ে যে কারেন্টের মান কি হবে। এইটা একটা বেসিক চিন্তা আমরা অনেকেই করে ফেলি, ছোট মানুষ আমরা কি করব, যে ভাই রোধের মান তো বেড়ে গেছে, তাহলে রোধের মান বেড়ে গেলে ভাই কারেন্টের মান কমে যাওয়ার কথা না। নর্মাল হিসাব কি ভাই, রোধের মান বেড়ে গেছে, কারেন্টের মান যাবে কমে। বাট তুমি চিন্তা করো ভাই, তুমি কারেন্টের যতগুলা ফর্মুলা দেখছিলা, আমি প্রথম স্লাইড থেকে বলতেছিলাম, প্রথমে বোর্ডে লেখা ছিল I ইকুয়ালস টু কিউ বাই টি, অথবা I ইকুয়ালস টু মানে এন ই ডিভাইডেড বাই টি। এইটাই কিন্তু কারেন্টের বেসিক ফর্মুলা। এইটাই কারেন্টের কি, এইটাই কিন্তু কারেন্টের বেসিক ফর্মুলা। সো খেয়াল করো, একক সময়ে কারেন্টকে আমরা সবসময় কি বলবো জানেন, কারেন্ট আসলে কি, কারেন্ট হচ্ছে আসলে একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ। সো এই যে একক সময়ে প্রবাহিত চার্জের পরিমাণ, এইটার সাথে কিন্তু না রেজিস্ট্যান্সের কোনো ডিপেন্ডেন্সি আছে, না এইটার সাথে অন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কোথায় আছে এখানে, ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কই আছে ভাই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নাই। তাহলে কারেন্টের মান শুধু সময় এবং ওই সময় প্রবাহিত চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করবে। আবার আরেকটা কাহিনী কি হইতে পারে, যে আপনি কারেন্টের এই ফর্মুলা দেখছেন যে কারেন্ট আসলে কি, কারেন্ট হচ্ছে আসলে ভোল্টেজের সাথে প্রপোর্শনাল। ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্কটা কি, ভোল্টেজের সাথে কারেন্টের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। সো এই দুইটার কোনোটার ক্ষেত্রেই আপনি দেখেন যে এখানে রেজিস্ট্যান্সের কোনো ব্যাপার নাই। সো আপনি একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কাইটে অর্ধেক করেন, দ্বিগুণ করেন, যা খুশি তাই করেন, এই পুরা কাহিনীতে ভাই তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকবে, এইটা নিয়ে কোনো ডাউট রাখেন না। তড়িৎ প্রবাহ কি থাকবে বস, তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকবে, কোনো ডাউট নাই এখানে। ঠিক হ্যাঁ, আচ্ছা। আর লাস্টেরটা, এইটা আসলে হালকা পাতলা পড়াশোনা করলে আমরা জানি যে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা যেটাকে আমরা আপেক্ষিক রোধ বলতেছি, তো এই আপেক্ষিক রোধটা হচ্ছে আসলে তারের উপাদানের একটা বৈশিষ্ট্য। আপেক্ষিক রোধটা কি, তারের উপাদানের বৈশিষ্ট্য। সো এই যে তারের উপাদান, এটা তো চেঞ্জ হয় নাই। সো তারের উপাদান যদি চেঞ্জ না হয়, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্সটাও যা আছে এইটাও কি থাকবে বস, এইটাও সেম থাকবে বা এইটাও অপরিবর্তিত থাকবে। আপনি একটা তারকে টানলেন, ছিঁড়লেন, কাইটে টুকরা টুকরা করলেন, 10 গুণ করলেন, 20 গুণ করলেন, কিচ্ছু যায় আসে না। পরিবাহী তারের যেই
আপেক্ষিক রোধ উপাদানের ধর্ম এটা সবসময় যা ছিল তাই থাকবে, নো চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, তো এই মোটামুটি অনেকটুকু কথাবার্তা হয়েছে। লাস্ট একটা ছোট কথা যদি একটু বলে ফেলি, সেটা হচ্ছে যে কখনো কখনো আপনাকে এইরকম জিজ্ঞেস করতে পারে। কিরকম জিজ্ঞেস করতে পারে ভাই, খেয়াল করো এখানে একটু বুঝো যে এখানে তো তোমাকে বলছে তারের প্রস্থচ্ছেদ কি করছি, তারের প্রস্থচ্ছেদ অর্ধেক করে ফেলছি, সো তোমাকে দৈর্ঘ্য বৃদ্ধির কথা বলতে পারে। তো তুমি দুই রকম কথা দেখো, এখানে আমি এ বি দিয়ে লিখি যে এতে তোমাকে বলল যে দৈর্ঘ্য 3 টাইমস বা 3 গুণ করা হলো। দৈর্ঘ্য কি করা হলো, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ করা হলো। আর 2 নম্বরে তোমাকে বলছে যে দৈর্ঘ্য, একটা বাংলা কথা এক্সট্রা অ্যাড করবে, টেনে, টান দিছি ভাই, টেনে 3 গুণ করা হলো। কেন তুই টান দিলি ভাই, তুই বোধহয় টেনশন ফোর্স বাইর করতেছিলি তারের উপর। তাহলে খেয়াল করো এই যে 7 নাম্বার আছে, 7 নাম্বারে আমাকে দুটো জিনিস বাইর করতে বলছে। একটা হচ্ছে কি ভাই, একটা হচ্ছে দৈর্ঘ্য আমি 3 গুণ করছি, আরেকটা বলছে দৈর্ঘ্যকে টেনে 3 গুণ করছি। তো এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি, যে এখানে আসলে কোন জিনিসটা আমার পরিবর্তন হচ্ছে, বা আদৌ কিছু পরিবর্তন হচ্ছে নাকি এ আর বি তে একই অ্যান্সার আসবে হুবহু সেম জিনিস। তাহলে কাহিনীটা আসলে কি বস, তাহলে বুঝেন প্রথমটার কাহিনীতে আসলে যেটা বলছে যে এ নাম্বারে দৈর্ঘ্য 3 গুণ করা হলো, এটা আসলে নর্মাল সিনারিও। মনে করেন এই একটা তার ছিল, তার পাশে আরেকটা তার জোড়া দিছি, তার পাশে আরেকটা তার জোড়া দিছি, তো 3টা তার জোড়া দিছি। তাহলে 3টা তার জোড়া দিছি, খেয়াল করো এখানে কিন্তু তার এরিয়া টেরিয়া কিছু চেঞ্জ হয় নাই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চেঞ্জ হয় নাই। নর্মালি এই এক ফালি তার ছিল, আপনি বললেন যে না এটা 2 মিটার ছিল, আমি আরেকটা 2 মিটার যোগ করছি, আরেকটা 2 মিটার যোগ করছি, তাহলে দৈর্ঘ্য কি হয়ে গেছে, দৈর্ঘ্য 3 গুণ হয়ে গেছে। সো যদি দৈর্ঘ্য 3 গুণ হয়ে যায়, আপনি যদি ওখানে আসলে এ নাম্বারটা সলভ করতে যান, আপনি যদি আসলে ওখানে এ নাম্বারটা সলভ করতে যান, তাহলে এ নাম্বার সলভ করতে গেলে কি হবে, এ নাম্বার সলভ করতে গেলে যেহেতু এল প্রাইম ইকুয়ালস টু হচ্ছে থ্রাইস এল, তার মানে কি হচ্ছে বস, দৈর্ঘ্য 3 গুণ করছি। দৈর্ঘ্য কি করছেন, দৈর্ঘ্য 3 গুণ করছেন। তো যেহেতু কাহিনী হচ্ছে, আমরা কাহিনী কি জানি যে কাহিনী হচ্ছে রোধের মান হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক। তো রোধের মান যদি দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়, সুতরাং আর প্রাইম ইকুয়ালস টু কি আসবে, আর প্রাইম ইকুয়ালস টু আসবে হচ্ছে 3r। আর প্রাইম ইকুয়ালস টু কি আসবে, আর প্রাইম ইকুয়ালস টু আসবে হচ্ছে 3r। তো আপনার আর এর ভ্যালু আগে কত ছিল, আর এর ভ্যালু আগে ছিল 5 ওহম, তাইলে বা এইখান থেকে আর প্রাইমের ভ্যালু কত চলে আসবে বস, আর প্রাইমের ভ্যালু চলে আসবে হচ্ছে 15 ওহম। আর প্রাইমের ভ্যালু কত চলে আসছে বস, আর প্রাইমের ভ্যালু চলে আসছে হচ্ছে 15 ওহম। বুঝে পাইছি সবাই? আচ্ছা, বি নাম্বারটা দেখি, এইটা একটু ইন্টারেস্টিং। এইটা অ্যাডমিশন টেস্টে আসে এখন ইদানিং, দেখি যে এই ফর্মুলা 9-10 বইতেও আছে, মজার। এটাকে আমি বলি হচ্ছে কোয়েশ্চেনের ইভ্যালিউশন, কোয়েশ্চেন ইভ্যালিউট হয়। 10 বছর আগে যে কোয়েশ্চেন বুয়েটে আসছে সেটা 5 বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছে, সেটা 1-2 বছর আগে বা এই বছর এসএসসি পরীক্ষায় আসতেছে। তুই চিন্তা কর, এই কোয়েশ্চেন কোনো না কোনো দিন বুয়েট বা ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছিল, এই কোয়েশ্চেন এখন এসএসসির পোলাপানের পরীক্ষায় আসতেছে। সো কোয়েশ্চেন ইভ্যালিউট হইতেছে ভাই, সো আমাদেরকেও ইভলভ হইতে হবে, আমাদেরকে আগায় যেতে হবে সামনে। সো এখানে খেয়াল করেন আপনাকে কি বলছে, দৈর্ঘ্যকে টেনে 3 গুণ করছেন। এই যে টানাটানি করছেন ভাই, ঠিক আছে, ভালো কাজ করছেন, ঠিক আছে, তো এখানে জ্ঞান বাড়বে আমার। তো এই যে আমি দৈর্ঘ্যকে টেনে 3 গুণ করছি, তো যখন আপনি দৈর্ঘ্যকে টানছেন ব্যাপারটা বুঝেন, এটা খুব নর্মাল একটা জিনিস। আপনি ধরেন কোনো একটা ইলাস্টিক বা একটা রাবার, যে কোনো কিছু আপনি যখন টান দিচ্ছেন, তো টান দিলে কি হয়, ও চিকন হয়ে যায় না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটু চাপায় চলে আসে, দেখছেন এই ঘটনা। এই যে চাপায় চলে আসতেছে, তো এখানে আসলে ঘটনা কি হচ্ছে, যখনই বলবে টেনে, টেনে 3 গুণ করা হয়েছে, সো টেনে 3 গুণ না বলি, আমি বলি হচ্ছে বস টেনে n গুণ। টেনে কয় গুণ করছি বস, টেনে n গুণ করছি। সো টেনে যদি n গুণ করি, তাহলে এইখান থেকে এল প্রাইম দৈর্ঘ্য কি হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে 3 না, মানে 3 তো এখানে n এর ভ্যালু 3, তো আমি ধরে নিলাম দৈর্ঘ্য হয়ে যাবে n গুণ। দৈর্ঘ্য কয় গুণ লম্বা হয়েছে, n গুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ, এনিথিং। স্যামালটেনিয়াসলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে আসবে একই অনুপাতে। দৈর্ঘ্য যেই অনুপাতে বাড়ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই অনুপাতে কমে আসবে। তাহলে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এইটা হয়ে যাবে হচ্ছে a ডিভাইডেড বাই n। এটা সমান কি হয়ে যাবে, এটা সমান হয়ে যাবে হচ্ছে a ডিভাইডেড বাই n। তো এই যে a ডিভাইডেড বাই n আসছে, এখানে আপনি খেয়াল করেন, আপনি যদি পরিবর্তিত রোধের মান বের করতে চান r প্রাইম, তাহলে r প্রাইম সমান কি হবে, রো প্রাইম
এল প্রাইম বাই এ প্রাইম, ঠিক লিখছি? মানে এল প্রাইম বুঝলাম নতুন দৈর্ঘ্য, এ প্রাইম বুঝলাম নতুন ক্ষেত্রফল, রো প্রাইমটা কি? রো কি চেঞ্জ হয়? আপেক্ষিক রোধ কি চেঞ্জ হয়? পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ না, পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ চেঞ্জ হয় না, যা ছিল তাই থাকবে। তাহলে রো থাকবে, রো প্রাইম লিখে ফেলছিস নাকি আবেগে? হ্যাঁ, আবেগে লিখিস না। তাহলে আসো এল প্রাইম, এই এল প্রাইমের জায়গায় কি লিখবেন? এন ইন্টু এল, আসেন দেখি। তাহলে রো ইন্টু এল প্রাইমের জায়গায় লিখবো এন ইন্টু এল ডিভাইডেড বাই এ প্রাইমের জায়গায় লিখবো এ ডিভাইডেড বাই এন। তাহলে খেয়াল করেন এই নিচের এনটা উপরে উঠে যাবে, নিচের এনটা উপরে উঠে গেলে হয়ে যাবে এন স্কোয়ার ইন্টু রো এল বাই এ। এই যে রো এল বাই এ আছে, এইটা সমান কি? এইটা সমান হচ্ছে আর, পরিবাহীর রোধ জাতীয় সূত্র, এন স্কোয়ার ইন্টু আর হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা একটা শর্টকাট চুক্রিমুক্রি সূত্র পাইছি। কি সূত্র বস? চুক্রিমুক্রি সূত্র। এই যে টেনে এন গুণ, পরিবাহী তারকে যদি আমি টেনে এন গুণ লম্বা করি বস, তাহলে এইখান থেকে আপনি মনে রাখবেন আর প্রাইম ইকুয়ালস টু কি হবে? আর প্রাইম ইকুয়ালস টু হবে এন স্কোয়ার ইন্টু আর। আগের রোধের এন স্কোয়ার গুণ হয়ে যাবে। কেন? যখনই টান দিছেন দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চাপায় চলে আসছে। আর এইটারতে অ্যান্সার বাইর করা আসলে খুবই সহজ। এন মানে কত বস? 3 গুণ। তাহলে এইখানে কি আসবে বস? এইখানে আসবে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 5, তার মানে 3 3 9, 5 9 45, ছোট ভাইও পারে 45 ওহম। বুঝতে পারছি বস। এইটুকু বোঝা হইলে আমাকে একটু এই ভিডিও নিচে কমেন্ট করে জানেন। ফার্স্ট একটা ভিডিও করলাম বাসা থেকে এরকম, ঠিক আছে? সো কেমন কি হয়, কদ্দূর কি বুঝছেন? এইটা থেকে আরো আগানো যায় সামনে। এতক্ষণ পর্যন্ত যে টপিকগুলো নিয়ে কথাবার্তা হয়েছে মোস্টলি এগুলো এসএসসিতেই থাকবে, এইচএসসিতেও আসতে পারে, বাট এইচএসসিতে এখানে আরো কিছু জিনিসপত্র চলে আসে। তাড়ন বেগ, ড্রিফট ভেলোসিটি, তারপরে হচ্ছে কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব, এরকম কিছু ব্যাপার স্যাপারও আসে। সো ওইটা নিয়ে নেক্সট একটা ভিডিও করব, ইচ্ছা আছে। তোরা একটু কাইন্ডলি আমাকে এই ভিডিওর নিচে ফিডব্যাক জানাইস। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।